2013 থেকে 14 পর্যন্ত জেল খাটছি, ফ্রন্ট লাইন আমি জুলাইতে কাজ করছি, আমার নাম সেখানে। ন্যায় বিচার প্রতিষ্ঠার প্রধান উপকরণ হলো আইন ও বিচার ব্যবস্থা, কিন্তু যখন সেই ব্যবস্থাই অসাধু চক্রের হাতিয়ার হয়ে ওঠে তখন তা শুধু ব্যক্তিগত ক্ষতির কারণ হয় না, বরং রাষ্ট্রের ন্যায় বিচারের ভিত্তিকেও দুর্বল করে দেয়। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে হাজারো শহীদের রক্তে ভেজা মাটিতে এখনো অব্যাহত রয়েছে কোটি কোটি টাকার মামলা বাণিজ্য। এক শ্রেণীর সুযোগ সন্ধানী ও অপরাধী চক্রের লোলুপ বাণিজ্য 24-এর গণ অভ্যুত্থানকে বানিয়েছে উপার্জনের হাতিয়ার। নিরীহ মানুষ, ব্যবসায়ী, সাংবাদিক কেউ রেহাই পাচ্ছে না এই চক্রের হাত থেকে। মামলার এজাহার থেকে নাম বাদ দেবার প্রস্তাব দিয়ে দাবি করা হচ্ছে লাখ লাখ টাকা। যাত্রাবাড়ি থানায় দায়ের হওয়া একটি মামলায় নিহত ইব্রাহিমের পিতা হানিফ মিয়া ও মাতা পিলে চমকানো তথ্য দিলেন। জানালেন তাদের কেউ মামলার এজাহারে থাকা কোনো আসামিকে চেনেন না। আসামি হচ্ছে 200 উপরে আসামি আছে। ওরা ওখানে এখানে ছিল কিনা এটা তো আমি সরাসরি জানি না। আমি প্রশাসকের কাছে কইছিলাম, কোয়া করে কইছে কোনো এটা নিয়ে সমস্যা হবে না, তোমার যারে মনে করো যে আসামি না তুমি ওদের ছাড়তে পারবে। আমি কোনো একটা আসামিকে আমি চিনি না। আমি এইসব কারোর পর আমি কোনো মামলাও দিই নাই, কোনো জায়গাতে আমি সইও দিই নাই। কেউ কইতেও পারতো না যে আমি কোনো জায়গায় সই দিছি। আমি যে এত কষ্ট করে যে ছেলে দুটো যে মানুষ করছিলাম, লেখাপড়া করছি, আশা তো ছিল আমার যে আমি বাচ্চা দুটার আমি পাইলা পরে কোনো বিয়া শাদি করাম, নাইনত করে দেখবো। আমি বুড়া হইলে আমার তারা এক বউ না দেখলে আর বউ দেখবো, সেই আমার আশা ছিল। কিন্তু আমার তো কোনো আশা নাই, আমার কে দিব? মামলায় আসামির তালিকা দীর্ঘ করে জালিয়াতির জাল বিছানো হয়েছে অর্থের লোভে। এখানেই শেষ নয়, অনুসন্ধানে দেখা যায় একই ব্যক্তি ইব্রাহিমের মৃত্যুকে কেন্দ্র করে সোনারগাঁও ও ফতুল্লা থানায় দুটি ভিন্ন মামলা করা হয়েছে। সোনারগাঁয়ের মামলায় পিতা হানিফ নিজে বাদী হলেও ফতুল্লা থানায় রুজু হওয়া মামলার বাদী সম্পূর্ণ অজ্ঞাত এক ব্যক্তি। জালিয়াতিতে ধরাশায়ী স্থানীয় সাংবাদিক এনামুল হক বিদ্যুৎ। এজাহার থেকে নাম বাদ দেওয়ার বিনিময়ে বিপুল অঙ্কের টাকা দাবি করা হয়েছিল তার কাছে। এভাবেই প্রায় 200 আসামির নাম প্রত্যাহার করতে আদালতে হলফনামা দিয়েছেন মামলার বাদী। মোহাম্মদ হানিফ বাদী হয়ে যে মামলাটা করছে, প্রথম মামলাটা করছে সোনারগাঁ, ওই মামলার আমি ছিলাম আসামি 221 নম্বর। বিভিন্ন জনের কাছে থেকে টাকা পয়সা নিয়ে নাম টাম কাটাইছে, এফিডেভিট করেছে। তখন আমার কাছ থেকে সে নিছে, আমি এফিডেভিট করেছি। তখন উনি নিয়ে বলছে অমুকে অমুকে বিভিন্ন জনের নাম বলছে, বিএনপির এসে। মোহাম্মদ হানিফ একটা টাউট, চরম পর্যায়ের টাউট। এই অনৈতিক বাণিজ্যের পেছনে শুধু বাইরের অপরাধী চক্রই নয়, জড়িত খোদ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক শ্রেণীর কর্মকর্তাও। যাত্রাবাড়ি থানার মামলাটির তদন্ত কর্মকর্তা এসআই আশরাফুজ্জামান। মামলা থেকে নাম বাদ দেওয়ার বিনিময়ে তিনি সরাসরি দাবি করে বসেন 50 লাখ টাকা। আপনাদের দেখালাম একটা এমনি সই করে 6 টেবিল ঘুরা, তারপর এমনি সই হেডকোয়ার্টার, পুলিশ হেডকোয়ার্টার, আবার ডিএমপি হেডকোয়ার্টার, এগুলো ম্যানেজ করতে লাগবে। কি করবেন আমার জানায়, আবেদন একটা করাবো, হ্যাঁ, ডিএমপি হেডকোয়ার্টার করাবো, একটা আবেদন করাবো। ওই আবেদনটা আমার আসলে কুই রেফারেন্স দিয়ে কাজটা আমি করাই নিব, ঠিক আছে? কারণ আমি আসলে আপনারা যেটা বলার সেটা বলে দিছি, কারণ আপনার যেটা ওদের সাথে কথা বলে একটা করে কাজ যদি হয়, কারণ কমিটমেন্ট একটা বিশাল জিনিস। কাজ যদি হয়ে যায় আপনি আমার দেবেন, কাজ যদি না হয় আপনি আমার যা দিবেন 50 লাখ টাকা হবে। আমার কাজ হলো না, আমি 50 লাখে আপনি ফেলব, কিন্তু দেওয়ার আগে আপনারা কমো না যে আমার 1 লাখ খরচ দিতে এটা খাইতে দিলাম বা এরকম। আমি গোপন অনুসন্ধানের সবচেয়ে চাঞ্চল্যকর সুপরিকল্পিত জালিয়াতি ধরা পড়ে মোহাম্মদপুর থানার একটি হত্যা মামলায়। মামলার বাদী সুমন দাবি করেন তার স্ত্রী ফাতেমাকে বসিলা ব্রিজের নিচে গুলি করে হত্যা করা হয়েছে এবং নিহতের লাশ আশুলিয়ার ইয়ারপুর কবরস্থানে দাফন করা হয়েছে। তবে গ্রিন টিভির অনুসন্ধানে উঠে আসে অর্থের লোভে এখানেও দায়ের করা হয়েছে মিথ্যে মামলা। প্রকৃতপক্ষে সুমনের স্ত্রী ফাতেমাকে ইয়ারপুর কবরস্থান দাফনই করা হয়নি। বহিরাগত কবরস্থ করার কোনো সুযোগ নাই আমাদের এখানে। না, ফাতেমা নামের কাউকে এই বসিলার লোক আমাদের চেনার প্রশ্নই আসে না, তাদেরকে আমরা চিনি না। আমাদের এলাকার মানুষ ছাড়া বহিরাগত কাউকে আমরা কবরস্থ করি না। শুধু তাই নয়, সরকারি জুলাই গ্যাজেট এবং মোহাম্মদপুর এলাকার 23 জন শহীদের তালিকা পর্যালোচনা করে দেখা গেছে তালিকায় কোনো নারীর নামই নেই। জালিয়াতি ফাঁস হওয়ার পর কথিত এই বাদী এখন ঘরবাড়ি ছেড়ে আত্মগোপনে রয়েছেন।
একই চিত্র আদালত ও অন্যান্য থানাতেও। সিআর 784 2025 মামলায় জুলাই আন্দোলনের সম্মুখ সারির আইনজীবী ব্যারিস্টার সরোয়ার হোসেনকে আওয়ামী লীগ নেতা সাজিয়ে আসামি করেন সিনোরা বেগম নামের এক নারী। একটা মামলায় আপনি আশ্চর্য হবেন, যাত্রাবাড়ি একটা মামলায় কোত্থেকে আমার ঠিকানা পাইছে। আমি 2013 থেকে 14 পর্যন্ত জেল খাটছি, ফ্রন্ট লাইন আমি জুলাইতে কাজ করছি, আমার নাম সেখানে। কিছু সেই সময়ের কিছু সুবিধাবাদী লোক এবং কিছু উকিল তারা এই ডাইরেক্ট এই মামলা বাণিজ্য। তবে বাদী সিনোরা বেগম জানান, জামাতের রাজনীতিতে যুক্ত এক ব্যক্তির অর্থের প্রলোভনের শিকার তিনি। ওই ব্যক্তির কথা অনুযায়ী মামলা দায়ের করলেও পরবর্তীতে কোনো টাকাই পাননি বাদী সিনোরা। না আমি মামলা দিছি না, যারা রাজনীতি করছে হ্যাঁ তো মামলা দিছি। আমার বুথের নাম দিছি জামাতের লোকে সরকারি নাম দিছে। কুটের মধ্যে সরকার অফিস আছে, কেন যে তুমি সই দিলই তুমি চেয়া পাইবা। মামলাটা নিয়ে দিয়ে দিছে সরকার আছে, এটা তো রাজনীতির মামলা। আমার একটু হচ্ছে না, আমার পয়সা বলে দিব। উত্তরা পশ্চিম থানার আরেকটি মামলার নথি পর্যালোচনা করে দেখা যায় 362 জন এজাহার নামীয় এবং কয়েকশো অজ্ঞাতনামা আসামি করা হয়েছে, যাদের সিংহভাগই দেশের শীর্ষ ব্যবসায়ী। অথচ পুলিশি তদন্তে উঠে আসে ঘটনার দিন ও মামলায় উল্লেখ করার সময়ে বাদী মকবুল হোসেন নিজেই ঘটনাস্থলে ছিলেন না। সমাজ ও অপরাধ বিশেষজ্ঞ ডক্টর তৌহিদুল হক মনে করেন, 24-এর গণ অভ্যুত্থানকে বাণিজ্যের হাতিয়ার বানিয়ে অপরাধী চক্র সাধারণ মানুষকে হয়রানি করছে। মিথ্যে মামলায় ক্ষতিগ্রস্তদের ন্যায় বিচার নিশ্চিত করতে না পারলে রাষ্ট্রের ন্যায় বিচারের ভিত্তিও দুর্বল হবে। 5ই আগস্টের পরে অসংখ্য মামলা হয়েছে যেগুলো আসলে হয়রানিমূলক মামলা বা মিথ্যা মামলা, যে মামলাগুলোর আসলে আইনগত কোনো ভিত্তি নেই। যাকে মামলার আসামি করছেন বা অভিযুক্ত করছেন তাদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার একটা চেষ্টা করেন, এবং এই গোষ্ঠীটা 5ই আগস্টের পরে অনেক বেশি লাভবান হয়েছে। অর্থাৎ তারা মামলা বাণিজ্য করেছেন, প্রান্তিক বৈশিষ্ট্যের মানুষকে কিছু অর্থ দিয়ে অথবা তাকে ভিন্ন কথা বলে টিপসই দিয়ে অথবা তাকে মিথ্যা প্রলোভন দেখিয়ে তার কাছ থেকে মামলা প্রদানের জন্য তাকে উদ্বুদ্ধ করেছেন। আসলে তাকে দিয়ে একটা বাণিজ্য করা হয়েছে, এবং যারা এই মামলাগুলো দেওয়ার পেছনে মানে কলকাঠি নেড়েছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক আসাদ বিন রনি বলেন, একটি স্বার্থান্বেষী অপরাধী চক্র ছাত্র জনতার অভ্যুত্থানকে নিজেদের উপার্জনের হাতিয়ার বানিয়েছে। সঠিক ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে এসব চক্রের বিচার হওয়া উচিত। 5 আগস্টের পরে একটা সুবিধাভোগী শ্রেণী তারা পরিকল্পিতভাবে যে একটা মামলায় 100, 200, 300 লোক মানুষকে হয়রানি করার জন্য ব্যক্তিগত কোনো প্রবলেম থাকলে তাদেরকে মামলায় অন্তর্ভুক্ত করা সহ, ও তারপরে ব্যবসায়ী শ্রেণীদেরকে মামলায় অন্তর্ভুক্ত করে একটা মামলা বাণিজ্য করেছে। যারা এই মিথ্যা মামলায় ভুক্তভোগী হচ্ছে তাদেরকে যেন এই মামলাগুলো থেকে রেহাই দেওয়ার জন্য একটা পলিসি বের করা হয়। বিভিন্ন ঘটনার মামলায় প্রকৃত অপরাধীদের পাশাপাশি অনেক নিরীহ মানুষকে ঢালাওভাবে আসামি করা হয়েছে। এসব ক্ষেত্রে ব্যক্তিগত বিরোধ, ব্যবসায়িক দ্বন্দ্ব, সম্পদ দখলের চেষ্টা, প্রতিহিংসা কিংবা সরাসরি চাঁদাবাজির উদ্দেশ্য কাজ করেছে বলছেন বিশ্লেষকরা।